হচ্ছে কাজ করার জন্য আমাদের সব সময় যেটা করবেন, বাইরে এখানে ইচ্ছা হলো একটা ইন্ডেক্স ফাইল বানিয়ে দিলাম, এইচটিএমএল ফাইল বানিয়ে দিলাম, এরকম করে না। আপনার বলছিলাম যে আপনার হার্ড ডিস্কে একটা জায়গা তৈরি করবেন সবাই, আমারগুলো তো সব গেছে, আমি যা করছিলাম এই যাবত। ব্যাপার হলো যে এরকম একটা জায়গা তৈরি করবেন। সাপোজ আপনাদেরটা রাখছি আমি এখানে ব্যাস্টের ভিতরে, মনে করেন ক্লাস 1 আজকে কত, শর্টকাটে কিভাবে ফোল্ডার বানানো যায় জানেন? Ctrl+Shift+N। আচ্ছা যাই হোক, ক্লাস 2 ভিতরে আমরা যেটা করব, আমাদের কাজ করতে গেলে এইচটিএমএল নিয়ে কাজ করতে গেলে একটা এইচটিএমএল পেজ দরকার। এক্সটেনশন তো বুঝি, মানে শেষের ডট দিয়ে যে জিনিসটা থাকে, .mp3, .mp4, .html, .css, .dll, এরকম অনেক ফাইল আমরা দেখছি, তাই না? ব্যাপারটা হলো ওই ফাইলটা কি বা কোন রিলেটেড, এটা অপারেটিং সিস্টেমকে বোঝানোর জন্য এই এক্সটেনশনগুলো ইউজ করা হয়, তাই না? আমরা .html দেখলে বুঝি এটা HTML ফাইল, .css দেখলে বুঝি, ওরকম অপারেটিং সিস্টেমও বোঝে। তো আমরা এখানে একটা, আচ্ছা ব্যাপার হলো অনেকে আবার এরকম করে খোঁজ করেন না যে .html ফাইল তৈরি করবো কোন জায়গা দিয়ে, সেটা তো খুঁজে পাওয়া যায় না। এই যে আমরা টেক্সট ডকুমেন্ট নেব, ঠিক আছে, .txt, এটাকে আমরা নাম চেঞ্জ করব, সাপোজ index.html। দেখছেন সাথে সাথে ব্রাউজারের সিম্বল চলে আসছে। ব্যাপার হলো এত কিছু নাম থাকতে ইন্ডেক্স কেন দিলাম? আচ্ছা গতদিন বলেছিলাম আপনাদের কিছু বেসিক কথা বলবো। HTML কি যেটা বলতেছিলাম, আচ্ছা ওয়েব পেজ, ওয়েব ডিজাইন বলতে কি বোঝেন বলেন তো? আরেকটু, ওয়েবসাইট তৈরি করা ডিজাইন হবে কেন? বলেন বলেন। মানে কোন একটা স্ট্রাকচার দেখে হুবহু সেটাকে মানে HTML বা CSS দ্বারা ডিজাইন করাটা আছে। ম্যাডাম বলেন, যা মনে হয় তাই বলেন, সমস্যা নাই। এরকম যদি সবসময় বলতে থাকেন যে পারবো না, তাহলে কখনোই পারবেন না। ভুল বলতে থাকেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কথা বলার অভ্যাস করতে হবে। বলেন পিছনে। বলতেছি ওয়েব ডিজাইন কি, তা আপনি তো সবই তার ভিতরে বললেন। ওয়েব পেজটাকে ডিজাইন করা, তো সেটা কি ডিজাইন? সেটা ওয়েব পেজ হবে, ওয়েব ডিজাইন হবে কেন? ফটোশপ ডিজাইন করলে কি ওয়েব ডিজাইন হবে? প্রথমে সে যেটা বলছে অনেকটা কাছাকাছি ছিল। আমি চাইছিলাম, আমি বলছি, আমি বলি নাই ওটা ভুল হয়েছে, আমি বলছি আর একটু বেটার, আর একটু ভালো করে বলেন, সেটা বলছি। আমি বলি নাই ওটা ভুল হয়েছে, তার মানে আপনাদের সেরকম দিকে ঘোরাফেরা করা উচিত ছিল। ব্যাপারটা হচ্ছে একটা পেজ, সেই পেজটার কোন জায়গায় কেমন আকৃতি হবে, স্ট্রাকচারটা কেমন হবে, এটাই তো ডিজাইন। সে যেটা বলছে আমি বলি নাই ওটা ভুল, বলছে আর একটু সুন্দর করে বলেন, এটাই। আচ্ছা ওয়েব ডিজাইন জানলাম যে কোনো একটা পেজকে সুন্দর করে কেমন কি হবে, কোথায় কি হবে, মানে স্ট্রাকচারটা দাঁড় করানো। আচ্ছা তাহলে ওয়েব পেজ কি? আচ্ছা বলেন, এটা কি কোনো উত্তর হলো যে ওয়েবসাইটে যেগুলো দেখি সেগুলা? না, তবে আপনি মনে করেন আপনাকে ইন্টারভিউ নিচ্ছে, আপনি কি এরকম করে বলবেন? তাহলে একটু মানে ই করে বলেন। হ্যাঁ আপনার একেবারে ওপেনলি কথা বলতে বলছি, মানে যে এরকম। আচ্ছা তার মানে ঢোকার সাথে সাথে যেটা দেখেন সেটা, পরে যেটা ক্লিক করে অন্য পেজে যান সেটা পেজ না। হ্যাঁ হোম পেজ বলে বা ইন্ডেক্স পেজও বলে।
ওয়েব পেজটা হলো এটা যে আমাদের ইনফরমেশনটা আমরা যে পেজের মাধ্যমে কোনো ভিডিও অডিও কোনো কন্টেন্ট বা কোনো লেখা বা টাইপোগ্রাফি এগুলো শো করি যে পেজের মাধ্যমে, সেটা হলো ওয়েব পেজ, তাই না? ওয়েব পেজে কি থাকে মেইনলি? গতদিন দেখাইছিলাম কিছু কমন জিনিস থাকে, হেডার থাকতে পারে, ফুটার থাকতে পারে, নাও থাকতে পারে, একটা ছবি থাকতে পারে, একটা অডিও গান বা কোনো কথা বা কিছু লেখা থাকতে পারে, যাই থাক না কেন। টাইপোগ্রাফি সম্পর্কে বলছিলাম যে ছবির ওপরে যদি কোনো লেখা থাকে, হ্যাঁ এটাকে টাইপোগ্রাফি বলে। এই ধরনের থাকতে পারে মেসেজ। তো আমরা এই কোনো ওয়েবসাইটে কোনো পেজের মাধ্যমে যে আমাদের মেসেজটা অন্য সবাইকে দিচ্ছি ওটাই হলো ওয়েব পেজ। আচ্ছা ওয়েবসাইট কি? কতগুলো হতে হবে? এক বা একাধিক ব্যাপারটা এরকমই বলতে হবে। আপনার সাইটে তো একটাই পেজ থাকতে পারে, বলতে হবে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হলো একটা ওয়েবসাইট। আচ্ছা ব্যাপার হলো ওয়েবসাইট কি? আমি চাচ্ছি যে, হ্যাঁ একটু টাইম ওয়েস্ট হচ্ছে, আমি চাচ্ছি যে আপনাদের ক্লিয়ার ওই কনসেপ্টটা ক্লিয়ার হোক। বলেন। যেখানে অনেক ডাটা ইনফরমেশন। হ্যাঁ অনেকগুলো পেজ আছে, কিন্তু ব্যাপারটা একটু অন্যভাবে বললে বলা যায় যে আমাদের কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষের কোনো একটা ইনফরমেশন বা তথ্য সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য ইন্টারনেট ভিত্তিক যে পোর্টাল, এটা আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতেছি না। আপনি যদি মনে করেন যে ইন্টারনেটে না থাকলে ওয়েবসাইট হয় না, কিন্তু আপনি আপনার পিসিতে রেখে দিলেন, তাতে অন্য কেউ দেখতে পারবে? ওয়েবসাইট হতে গেলে অবশ্যই ওয়েব পেজ হইতে হবে, মানে যেটাকে আমরা বলি www কি বলেন তো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেটা হইতে হবে। ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে এত পর্যন্ত ডাটা নিতে পারবে, নাম নেই। আনলিমিটেড এর জন্য বলতেছি। মনে করেন কোনো ক্লাউড সার্ভারের কথা চিন্তা করেন, গুগলের ডাটাবেস বা ফেসবুকের ডাটাবেসের কথা চিন্তা করেন। ডাটাবেস ঠিক না, ডাটা সেন্টার। ডাটাবেস এক জিনিস, ডাটাবেসে শুধু লেখা জোকা ছাড়া কিছুই থাকে না। আর ডাটা সেন্টারে সকল প্রকার ডাটা জমা থাকে, যেমন ইমেজ, ভিডিও, এগুলো সব কিছুই জমা থাকে ডাটা সেন্টারে। আচ্ছা ওটাও ওটা হচ্ছে ডাটাবেস বলা যায় না, ডাটাবেসে ইনফরমেশন থাকে। যেমন আমরা ডাটাবেসে কি করি, সাপোজ একটা ইমেজ আপলোড করলাম, ইমেজের নাম হলো umuk.jpg, তো সেই নামটা ডাটাবেসে রাখি আর ইমেজটা অন্য একটা ফোল্ডারের ভিতরে করে দিই, মুভ করে দিই, সেই ফোল্ডারে থাকে আর নামটা থাকে ওইখানে। এবার বলে দিই যে অমুক ফোল্ডারের ভিতরে অমুক নামে যে এটা আছে সেটা ডাটাবেস থেকে আসে। এইভাবে ডাইনামিক হয়, সরাসরি ইমেজটা ইসে থাকে না। কোনো একটা সাইটে গেলে দেখবেন যে এরকম থাকে, যে ফেসবুকেও আছে, ফেসবুক সাপোজ ফটোস বা আপলোডস এরকম একটা ফোল্ডার স্ল্যাশ দিয়ে তারপর ইমেজের লিঙ্কটা এরকম থাকে দেখবেন। ওয়ার্ডপ্রেস কোন ওয়েবসাইটে গেলে থাকে, ওয়ার্ডপ্রেসের ভিতরে কোথায় থাকে জানেন তো, আপলোডস নামে আলাদা একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে সব আপলোড হয়। এমনকি আপনার মাস দিয়ে আর বছর দিয়ে আলাদা আলাদা করে হয়, ফোল্ডার তৈরি হয়। এই মাসে যদি একটা করেন, সামনের মাসে দিলে সেটা 10 নামে হবে, এই মাসে 9 হবে। আবার মনে করেন যে ওটা থাকবে 2018-র ভিতরে বা 18-র ভিতরে, পরের বছর করলে 19-এর ভিতরে, এরকম থাকে। ঠিক আছে? তো এই লিঙ্কটা হচ্ছে ডাটাবেসে থাকে। ঠিক আছে? তাহলে আমরা কোন পর্যন্ত বললাম? ওয়েবসাইট। আচ্ছা আপনাদের HTTP সম্পর্কে কি কোনো আছে? ব্যাপারটা হলো একটা ইউজার ওয়েবসাইটের সাথে কিভাবে লিঙ্কড আপ থাকবে। আমরা কি সরাসরি বলতে পারি অমুক ডাটা আসো? আমাদেরকে অবশ্যই দুইটা জিনিসের কথা বলছি, দেখেন তার ভিতরে আমরা লিখে রাখছি এই যে জিনিসটা, এটার দরকার হয় না কোনো রিকোয়েস্ট করতে গেলে ওয়েবে। তো ওটা হলো আমাদের মিডল ওয়্যার বলা যায়, মানে মধ্যস্থকারী। মানে একটা ইউজারের যে চাহিদা, সাপোজ আমার এই জিনিস দরকার, আপনি ব্রাউজারকে বলতেছেন, কমান্ড করতেছেন, আমরা কি করি, সাপোজ google.com, কিন্তু ওই google.com এর জন্য একটা আইপি অ্যাড্রেস আছে যেটা ব্রাউজার সেভাবে রিকোয়েস্ট করে, এটা আমরা জানি না, জানার দরকার হয় না, ওইভাবে মনে থাকে না বলে এমন সিস্টেম করা হয়েছে আমরা একটা ক্যারেক্টার ভ্যালুকে মনে রাখি। কিন্তু ওর সবার প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য বা প্রত্যেকটা ডোমেনের জন্য একটা আইপি অ্যাড্রেস আছে।
ঠিক আছে? তো আমরা ব্রাউজারকে যখন রিকোয়েস্ট করি সেই এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ওই সার্ভারকে খুঁজে বের করে, ওই সার্ভারটা কোথায় আছে খুঁজে বের করে, তার কাছে রিকোয়েস্ট করে যে আমার এই জিনিসটা দরকার। এবার তার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে ওই সার্ভার তাকে ফিডব্যাক দেয়। ঠিক আছে, এরকম। তো ব্যাপার হলো আমরা একটা ফাইল বানালাম, নাম কি index.html। ব্যাপার হলো ইন্ডেক্স নামটা কেন দিলাম আমি একটু দেখাই। এখানে আরেকটা ফাইল বানাই, দুটো ফাইল বানালাম। এখন ব্যাপার হচ্ছে মনে করেন আমি এটাকে ব্রাউজারে যদি ওপেন করি, দেখেন আমি একটু লিখে আসি ওইটার ভিতরে, না হলে বুঝতে পারবেন না। এই দুইটা আমি নোটপ্যাডে ওপেন করলাম, বুঝতে পারতেছেন? এখানে জাস্ট ওপেন করে নিয়েছি, ঠিক আছে? এখন এখানে লিখলাম এটা কি পেজ, সেভ দিলাম। আর এটা কি লিখলাম, সেভ দিলাম। মনে করেন এখন যদি আমি এটা রিপ্লেস দিই, দেখেন ব্লক পেজ আছে, তাই না? দেখেন এখানে যদি আমি ইন্ডেক্স লিখে দিই, ঠিক আছে না? ব্যাপার হলো আমি তো এখানে বলে দিচ্ছি কোন এই ফোল্ডারের ভিতরে এই পেজটা। যদি আমি এইটা না দিতাম, ব্যাপারটা হলো এরকম না। ব্যাপারটা হলো আপনি যখন কোনো ফোল্ডার অ্যাক্সেস করবেন, ওই ফোল্ডারের ভিতরে যদি কোনো পেজ এই নামে থাকে যে index.php অথবা index.html, সেই পেজটাই হোম পেজ হিসেবে প্রথমে দেখাবে। যাই থাক, ওই পেজটা প্রথমে দেখাবে। বুঝতে পারছেন? অন্য যে পেজই থাক না কেন, যে পেজটা থাকবে index.html অথবা index.php, সেই পেজটা প্রথমে দেখাবে। ডিফল্ট বলে দিতে হবে না, মানে আমি এটা দেখাতে চাচ্ছিলাম, এটা অবশ্য সম্ভবত লিঙ্কটার জন্য হয়নি। এখানে যদি আমি এটা না দিই, এরকম আসার কথা না, সরাসরি ইন্ডেক্স পেজটা আসার কথা। এটা আমি দেখাবো অন্যভাবে। মানে ব্লক পরে আসবে, আগে ইন্ডেক্স আসবে। ব্লকটা আসলে আপনি ওইভাবে ঠিক দেখতে পারবেন না যদি হাতে লিখে না দেন, ঠিক আছে? বা এরকম করতে পারেন, আপনি যদি ব্লগে যেতে চান তখন এই যে ইন্ডেক্স পেজে ব্লগের লিঙ্ক করে দিতে হবে। যেমন আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যাই না ওয়েবসাইটে, ওরকম লিঙ্ক করে দিতে হবে। ক্লিক করলে তখন যাইতে পারবেন, তার আগে তো আপনি জানেনই না ব্লগ নামে কোনো পেজই আছে। হোম পেজ হবে। এই জন্য আমরা প্রথমে কোনো একটা ফোল্ডারের ভিতরে আমাদের মাস্ট বি একটা কি থাকে, index.html থাকবে। যখন আমরা HTML শিখতেছি তখন HTML নিয়ে কথা বলি, index.html থাকবে, তাহলে সেটাই হোম পেজ হিসেবে আসবে। মূলত ব্যাপার এটাই। এখন আমরা এটা কেটে দিলাম, আমরা ব্যাপারটা তো বুঝতে পারছি। HTML এর আমরা একটা বেসিক ফরম্যাট দেখি কিভাবে লেখে। দেখেন প্রথমে শুরু করতে হবে কি দিয়ে, ডক টাইপ না দিলে যে এটা কাজ করবে না সেরকম না। ডক টাইপ হলো HTML5 ভার্সনের জন্য। আমি ওটা আসতেছিলাম পরে, যে এটা হলো HTML এর স্ট্রাকচার, আর উপরে যদি ডক টাইপ HTML দিয়ে দেন ওটা 5 হয়ে গেল। আমি এভাবে বলতে চাচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা তো আমরা বুঝি। এটা কি দেখেন এখানে একটা দুই জিনিসের ভিতরে একটু ডিফারেন্স আছে। কি বলেন তো, দেখতে পান? এটা ব্যাকস্ল্যাশ আসছে। এই যে ট্যাগটা, এগুলো কি আমরা কি ট্যাগ বলি না? এই যে ট্যাগটা, এটাকে বলে ওপেনিং ট্যাগ, জানি তো? এটা ওপেনিং ট্যাগ, এটা বলে ক্লোজিং ট্যাগ। আরেকটা ট্যাগ আছে, সেটার নাম জানেন? সেলফ ক্লোজিং ট্যাগ। সবাই জানেন? মানে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো শেষ আলাদা করে শেষ করতে হয় না, নিজে নিজেই শেষ হয়, মানে ওখানেই শুরু হয়ে ওখানেই শেষ হয়। কোন ম্যাডাম? ও
থার্ড সেমিস্টার এরকম একটা জিনিস আছে। ব্যাপার হলো যদি এটা ক্লোজিং ট্যাগ হয় মানে নিলাম, ক্লোজিং ট্যাগের তো আগে ছিল, এটা পরে কেন? এটা সেলফ ব্যাপারটা হলো এটা এখান দিয়ে শুরু হয়েছে আর শেষটা কিভাবে বোঝাচ্ছে, শেষটা এটা এই জন্য এরকম হয়েছে। আপনি যখন ওই যে আরো কিছু ট্যাগ আমরা দেখবো, ইমেজ টিমেজ আছে এরকম লেখা লাগে না, শেষে দেয়া লাগে না, কিন্তু আমরা দিলে যে ভুল সেটা না। এখানে ব্যাপার আছে, HTML এ আপনি ইচ্ছা মতো ট্যাগ যেভাবে দেন না কেন করতে পারবেন, শুরু করলে শেষ না করতে পারবেন, কত কিছুই করতে পারবেন। বা ফন্টের ঝামেলা নেই, ফন্ট বলতে গেলে আপনার আপনি বড় হাতের লেখেন কি ছোট হাতের লেখেন এত খুব একটা প্রবলেম হয় না। যখন আপনি XML এর দিকে চলে যাবেন, আচ্ছা HTML এর ফুল মিনিং তো আমরা জানি নাকি? আর XML XML এক্সটেন্ডেড XML আছে, XHTML আছে। আচ্ছা, তো ওখানে হলো ব্যাপার XML এর ব্যাপারটা যেরকম আপনাকে কিছু রুলস ফলো অবশ্যই করতে হবে, না হলে সেটা ভুল। ব্যাপারটা এরকম, কোন একটা ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ থাকতে হবে। তো আপনি ইচ্ছা মতো দিতে পারেন, আপনার নাম দিয়েও ট্যাগ বানাতে পারেন, কোনো সমস্যা না। যে নামে শুরু করবেন সেই নামে শেষ করতে হবে। অবশ্যই ক্লোজিং ট্যাগ আলাদা থাকতেই হবে। ব্যাপার হলো সবগুলো ছোট হাতের অবশ্যই লিখতে হবে, এরকম কিছু রুলস আছে। XML এ কোডিং করতে গেলে এরকম করতে হয়। তো আমরা ওদিকে ঠিক এখন যাব না, XML টা আমরা পরে আর একটু আস্তে আস্তে দেখবো যে কিরকম জিনিস, আমরা কোডিং করবো না, দেখব। তো ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ বুঝলাম। দেখেন আপনারা সবসময় যেটা করবেন, আমি এর ভিতরে কোড লিখবো না, HTML এর ভিতরে কি থাকে হেড আর বডি আপাতত, তারপর ভিতরেই তো আরো অনেক কিছু। তো আপনি এর ভিতরে যখন কিছু লিখবেন অবশ্যই একটা ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করলে ব্যাপার যেটা হয়েছে 4টা স্পেসের জায়গা নিছে, কয়টা? এই যে কাজটা করলাম এখান দিয়ে যদি আমি লিখি, এই যে ফরম্যাটে লেখাটা লিখলাম এটাকে বলে টেক্সট ইনডেন্টেশন। কি বলে? টেক্সট ইনডেন্টেশন। মানে ব্যাপারটা হলো ইনডেন্ট, কিন্তু ইনডেন্ট যেটা করতেছে সেটা হলো ইনডেন্টেশন। এটা আপনার যত জায়গায় কোডিং করেন না কেন, প্রোগ্রামিং বলেন, যত জায়গায় কোডিং করতে যান না কেন, এই জিনিসটা যদি না থাকে আপনার কোনো ভ্যালু নেই। আপনি যত ভালো প্রোগ্রামার হন, যত ভালো ডিজাইনার হন না কেন, কোনো কোম্পানিতে যদি যান ভাইবা দিতে বা আপনার কোড যদি দেখে এরকমভাবে যদি আপনি কোডিং না করেন আপনাকে সরাসরি বাদ দিয়ে দেবে। কারণ আপনি কি পারেন সেটা ব্যাপার না, আপনার বিহেভই ভালো না, আপনার কোডিং স্টাইলই ভালো না। একটা মানুষ সব জিনিস জানে এমন ব্যাপার না, ভুল তারও থাকবে, তাকে শিখাই নেওয়া যাবে। কিন্তু আপনি যদি উল্টাপাল্টা জিনিস জানেন সেক্ষেত্রে সমস্যা। সুতরাং আমি প্রথম দিন থেকেই বলে দিচ্ছি, কোডিং এর প্রথম দিন থেকে আপনারা চেষ্টা করবেন এভাবে। এবং যেহেতু আমরা আপাতত হাতে কোডিং করতেছি, আমি কিভাবে লিখছি দেখছেন, আগে শুরু করছি শেষ করছি, তার ভিতরে কিন্তু আরেকটা লিখছি, ওটা শুরু করে এবার ভিতরে একটা লিখে তারপর শেষ করি নাই। ব্যাপারটা হলো এরকম, আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে এটা যে আপনি শেষ করেন নাই এই ভুল আপনার হবে না। আগে শেষটা করে আসবেন তারপরে ভিতরে রেকর্ড করবেন, তাহলে যেটা হবে লিখতে লিখতে ভুলে গেছেন শেষ করেন নাই, এই ভুলটা আর হবে না কখনো। আমি নিজেও এভাবে কাজ করি, সবসময় চেষ্টা করি। যদি শুরু করি যেমন PHP-তে যখন আমি লিখি তখন এইভাবে আপনাদের একটু দেখাই, দেখার কথা না এক্ষুনি তবুও দেখি, মানে এইভাবে তো PHP শুরু হয়, আপনারা দেখছেন, শেষ হয় কিভাবে? এইভাবে না? আমি একবারে এরকম করি, আমি লিখি এইভাবে। সুতরাং শেষ যে হয়নি এই ভুলটা আপনার কখনোই হবে না, অভ্যাসটা এরকম করতে হবে। এবার আপনি যা লেখার দরকারের ভিতরে লেখেন,
কিন্তু এটা আগে বানাই আসেন। তাহলে আপনাকে এই ইরোডটার মুখোমুখি হতে হবে না যে এটা আপনি শেষ করেন নাই, ঠিক আছে? এজন্য সবসময় আমরা এইভাবে ফলো করব। আচ্ছা বলেন, হেডের ভিতরে কি থাকে? প্যাকেট। ঠিক আছে, একটা টাইটেল দিলাম। হেডের ভিতরে আরো অনেক জিনিস থাকে। কি কি থাকে? লিঙ্ক থাকে, মেটা থাকে, অনেক জিনিস থাকে। ব্যাপার হলো আমরা আপাতত ওদিকে এক্ষুনি যাচ্ছি না, আমরা যখন মার্কআপটা আর একটু ভালো করে দেখবো আমরা এটা একটু দেখে নিই তারপর। আর এখানে কি থাকে? আমরা বুঝতে পারতেছি কিভাবে কোডিং করব। আমরা যদি একটু ব্রাউজারে দেখি, এইখান থেকে এই পর্যন্ত যেটা আমরা দেখতে পাই, এই কোডগুলো বডির ভিতর থেকে এক্সিকিউট হয়। বুঝতে পারছেন? আমরা বডির ভিতরে যা লিখি সেটা এইখান থেকে এই পর্যন্ত দেখা যায়। আর হেডের ভিতরে তাহলে কি হয়? হেডের ভিতরে আসলে দেখানোর মতো তেমন কিছু থাকে না। টাইটেলটা যেটা দিই সেটা দেখছেন? হেডের ভিতরে তো লিঙ্ক করা হয় না। লিঙ্ক মানে হ্যাঁ, অন্য পেজের লিঙ্ক বলতে সিএসএস বা অন্য কিছু আমরা যে করি ওর লিঙ্ক করতে পারি, সমস্যা না। মানে মেইন ব্যাপারটা কি, আমাদের যেমন আলাদা জিনিস, আমরা মাথা তো আর দেখে না, চোখ দেখে সিগন্যাল পাঠায়, ও বসে বসে ক্যালকুলেট করে, ব্যাপারটা এরকম। হেডের কাজ তাই, অন্য সবকিছু যা আছে ওখানে বসে বসে সে শুধু সমন্বয় করবে, ঠিক আছে? এজন্য আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেটা কোথায় থাকে? বডির ভিতরে। তো আমরা একটু লিখি, দেখেন আগের বার কিন্তু আমরা কিছুই করিনি, শুধু একটা লেখা লিখছিলাম, এস্টিমেন্টাল কিছু দিইনি, শুধু লেখা লিখছিলাম, আসছিল না? তাহলে ব্যাপারটা হলো .html যদি সেভ করেন, সেটা রান করলে আপনি ব্রাউজারে কিছু না কিছু দেখতে পারবেন। কিন্তু আমরা তো এইভাবে দেখতে চাই না, আমরা চাই একটা সুন্দর একটা লেআউট থাক, এটা একটা সাজানো থাক, এখানে কালার সুন্দর থাকে, এরকম করে দেখতে চাই। আমরা তো এরকম চাই না যে প্রথম থেকে শুরু হয়ে লেখা শুধু লেখাই থাক। হেডার বডি তো একই জায়গায় আছে, এটা তো HTML এর ভিতরে, হেডের ভিতরে না তো, হেড তো ক্লোজ করে দিছি। হ্যাঁ, এটা করলে যেটা হবে আপনি বুঝতে পারবেন কোনটা কার ভিতরে। আমি একটা জিনিস আপনাকে অল্প একটু দেখাই, সেটা হলো কই, ও এটা না, ও সাপোজ এটাই দেখাই। এটা কি ফেসবুকের পেজ বলেন তো? কই, এটা কি ফেসবুকের লিঙ্ক? এটা আমারই ডিজাইন করা, একজনকে দেখানোর জন্য করছি। ব্যাপার হলো এখানে কোডিং স্টাইলটা একটু খেয়াল করেন। মনে করেন আমরা এটা এখান দিয়ে শুরু করছি, তার ভিতরে একটা, এটা কিন্তু পুরোটাই, এটা কোথায় শেষ হয়েছে দেখতে পাচ্ছেন? তার ভিতরে কোডিং গুলো আমরা কিভাবে করছি দেখেন। আবার এর ভিতরে এই একটা জিনিস, তার ভিতরে এটা, তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি না। মনে করেন এই যে যদি সিলেক্ট করলাম এটা এই পর্যন্ত, তাহলে তার ভিতরে কোনটা আমি ইজিলি সিলেক্ট করতে পারতেছি, দেখতে পারতেছি। আপনার কোডটা এরকম করতে হবে যেন পরবর্তীতে আপনি দেখেও বুঝতে পারেন, অন্য কেউ দেখলে সহজে বুঝতে পারে। অনেকে করে কি, এমন ভাবে করে সে নিজে ছাড়া বুঝতে পারে না। এটা কখনো একটা ভালো ডেভেলপারের বা ডিজাইনারের কাজ না। এটা ভালো ডিজাইনার এমন ভাবে করবে যাতে বোঝা যায়। দেখেন এখানে কিন্তু বলে দেয়া আছে কন্টেইনার ফ্লুইড, এটা কি ক্লোজের সাইন না? তার মানে কন্টেইনার ফ্লুইডটা এখানে ক্লোজ হয়েছে। এই যে কমেন্ট করে রাখছি যাতে দেখলে বোঝা যায় এটা কি, তাহলে কন্টেইনারের ফ্লুইডের যে ডিপ সেটা শেষ হয়েছে এখানে। আপনার যেখানে যেখানে লাগবে সব জায়গায় এরকম
ই করে রাখবেন। যেমন মনে করেন যে বুটস্ট্র্যাপের যে jQuery জাভাস্ক্রিপ্ট এখানে অ্যাড করা হয়েছে সেটা বলা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন এই কোডটা কিসের জন্য। তাহলে আমরা কিভাবে কোডিং করব বুঝতেছি। দেখেন এই একটা ডিভ আছে, তার ভিতরে যে একটা জিনিস, তার ভিতরে আবার এসে এরকম করে। সুন্দর লাগতেছে না দেখতে? দেখেও সহজে বোঝা যাচ্ছে না কোনটা কার ভিতরে। এই আবার কোডিং দেখে যেন মাথা গুলাই ফেলেন না, কি সব দেখাইছে। প্রথমে অবশ্য অনেক এরকম লাগে, নিজে যখন করে ফেলবেন একবার শিখতে পারবেন, দেখবেন হাজার হাজার লাইন নিজে কোডিং করে ফেলাচ্ছেন, তখন সমস্যা হয় না। ঠিক আছে, জিনিস হলো একই, ওই আপনাদের যা দেখানো হবে সেরকম। দেখেন আমি একটু আবার এরকম করে ইউজ করি লাস্টে যে ইমেজের শেষে, এটা না দিলে সমস্যা তা না হবে। এই যে সেলফ ক্লোজিং ট্যাগ একটা। আচ্ছা, তাহলে আমরা মূলত যেটা দেখাচ্ছিলাম, এই দেখেন হেডের ভিতরে আরো কত কিছু থাকে। এই জিনিসটা জানেন, মেটা কার্ডসেট ইউটিউব 8, এটা মানে কি? এটা হলো ইউনিকোড 8। মানে ইউনিকোড 8 বলতে গেলে আপনার ইউনিকোডের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেমন বাংলা, অন্যান্য দেশের আরো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বাদ দিয়ে অন্যান্য দেশের যে ল্যাঙ্গুয়েজ গুলো, সেটা আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারবো এটা সাপোর্ট দিলে। ঠিক আছে, বাংলা কি ইউনিকোড না? আমরা বিজয় ইউনিকোডে লিখছি। আমরা ইউনিকোডে আবার অনেক সময় বিভাগটা অবশ্যই দিলে ইউনিকোডে করা লাগে। বুঝি নাই? ইউনিকোড আছে, মানে ইউনিকোড ক্লাসিক এরকম। হ্যাঁ হ্যাঁ, ইউনিকোডে লেখে। ব্যাপারটা হলো এইটার আপনাকে সাপোর্ট দিলে ওই ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করবে, সমস্যা হবে না। ঠিক আছে, এখানে আপনি বাংলা লিখলে লিখতে পারবেন। ঠিক আছে, আর এটা হলো এই যে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট দেওয়ার জন্য একটা ট্যাগ বসাইছে, কারণ ইন্টারনেট এক্সপ্লোরার এমন একটা জিনিস, ব্রাউজার, যেটা অনেক জিনিস সাপোর্ট ওইভাবে ঠিক করে না। যেমন HTML5 এর অনেক ট্যাগই সাপোর্ট করে না। ঠিক আছে, সেই জন্য সাপোর্টটা দেওয়ার জন্য এই মেটা ট্যাগটা বসাইছে। আর এই জিনিসটা বলা হয়, এখানে একটা কন্ডিশন বসানো, বলছে ইফ ইন্টারনেট এক্সপ্লোরার যদি 9 এর থেকে লেস দেন, 9 এর থেকে ছোট হয়, মানে 8/E হয়, তখন এই কোডটা যাতে এক্সিকিউট হবে, হলে ওই জিনিসগুলো সাপোর্ট করবে। এটা আমরা পরে জানবো আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এর ভিতরে কি কি থাকে। CSS লিঙ্ক করা থাকে, টাইটেল থাকে, আমরা যেটা দেখলাম কে বানাইছে পেজটা, যে অথর, তার নাম ঠিকানা দিতে পারে। ডেসক্রিপশন, এই পেজটা কি রিলেটেড, কি কাজ করবে সে ডেসক্রিপশন দিতে পারি। ভিউপোর্ট, এই জিনিসটা হচ্ছে রেসপন্সিভের জন্য কাজে লাগে। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা না। এখন ব্যাপার হলো আপনাদের শুধু দেখালাম যে আমরা কোডিং স্টাইলটা কিভাবে করব। এখন আমরা কিছু ট্যাগের ব্যবহার দেখি, অনেক সময় তো হয়ে গেল, তাই না? হেডিং এর জন্য যেটা আমরা দিয়ে শুরু করি সেটাই করি। হেডিং এর জন্য 6টা ট্যাগ আছে, জানিস মনে হয় সবাই, H1 থেকে H6 পর্যন্ত, দেখছি না? একটু লিখে দেখে। এই না, শুরু করলাম, শেষ করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, ব্যাপার হলো ডিফারেন্সটা কি হচ্ছে। 3, 5, ডিফারেন্সটা তো বুঝলাম। দেখেন যে আমাদের যেখানে যেরকম লাগবে আমরা সেরকম নিলে, এটা ডিফল্ট কিছু সাইজ আছে, সেই অনুযায়ী বড় ছোট হয়ে যায়। যেমন H1 নিলে অনেক বড় হবে, H7 নাই তো, 6 পর্যন্ত। মানে যদি দেয় সেক্ষেত্রে নেবে না, কখনো দিয়ে দেখিনি, ট্রাই করি, হয়তো সিম্পল লেখা আসতে পারে। এই দেখেন কালারটাই ঠিক নাই, মানে ও বলছে এরকম জিনিস তো আমার লাইব্রেরিতে নাই, কোথা থেকে অ্যাপ্লাই করলো। দেখেন সত্যি, হ্যাঁ, যেটা ভালো জিনিস মনে করছেন। আপনার যেখানে ভুল হবে, যেটা একটা আপনার মনে করেন হবে, কালারটা দেখবেন সাথে সাথে অন্যরকম হয়ে যাচ্ছে, এটা দেখেও বুঝতে হবে আপনাকে যে ভুল হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দিস কোয়েরি। জাস্ট সিম্পল লেখা হয়ে যাবে। ঠিক আছে, ওই যে ওই 5 এর যে লেখাটা ছিল, দেখেন তার থেকে একটু বড় হয়ে গেছে না?
আসলে ঠিক এইভাবে কাজ করে না। আচ্ছা, তাহলে আমরা হেডিং দেখলাম, যখন যেখানে যেরকম লাগবে আমরা সেরকম অনুযায়ী H1 থেকে 6 পর্যন্ত এইভাবে ইউজ করতে পারবো। আমি এই একেবারে এই কোড জিনিসটা একটু স্কিপ করতেছি এই জন্য, কারণ আপনারা এগুলো অলরেডি করে আসছেন, সবাই মোটামুটি জানেন আর দেখতেও পাচ্ছেন, তবুও যে দেখাই নেই এমন না। এখন আমরা একটু দেখি পি। এর ভিতরে যদি কিছু লিখি, সাপোজ অনেক কিছু লেখা আছে, তাহলে এটা কি হলো, প্যারাগ্রাফের একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজে আসছে। ব্যাপার হলো প্যারাগ্রাফটা আমরা আসলে কোন কাজে ইউজ করি, এরকম লেখা তো আমরা H1 to 3 দিয়ে করতে পারি, এরকম একটা ব্যাপার তো হয়তো মনে হতে পারে, তাই না? দেখেন আমি এই লেখাটা কপি করে মানে একটু অনেক বড় করি, বড় করলাম অনেক, তাই না? এবার এটাকে ধরে আরেকটা কপি দিলেই হয়ে যাবে। দেখেন পুরা এই পাশ থেকে ও পাশে সব চলে আসছে, ঠিক আছে? এখন আমি যদি এই প্যারাগ্রাফ ট্যাগটাকে আরেকটা বাড়াই, মানে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, আপাতত এগুলো প্রশ্ন করবেন না, এটা আমি কিভাবে করলাম, বা পি দেখছেন হঠাৎ করে চলে আসছিল, এটা কেন হলো, আপাতত এই কোশ্চেন করবেন না। এটা আপনারা আস্তে আস্তে আমি দেখাই দেব কিভাবে করতে হয়, একটু যখন শিখবেন। আগে আপাতত যেটা করবেন, হাতে লিখে কাজ করবেন, ঠিক আছে? সবকিছু হাতে হাতে লিখবেন, তাহলে যেটা হবে লিখতে লিখতে আপনার মুখস্থ হয়ে যাবে যে কোথায় কিভাবে লিখতে হয়। যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনাকে আমি বলবো যে এই জিনিস ইউজ করলে আপনি এইভাবে এইভাবে শর্টে কাজ করতে পারবেন, কারণ তখন আপনাকে অনেক কম সময়ে অনেক বেশি কাজ করতে হবে, ঠিক আছে? দেখেন ব্যাপারটা হলো, এই লেখাটার কাছ থেকে আসতে পারতো, এখান থেকে আসতে পারতো। আমরা বইয়ে প্যারা দেখি না, প্যারা একটি কিছু লেখা, তার নিচে আরেকটি লেখা, ওই ধরনের প্যারাগ্রাফ বলতে এরকম প্যারা প্যারা আকারে যদি লেখা আমরা দেখাতে চাই, তখন আমরা এরকম পি ট্যাগ নিতে পারি, তাহলে নির্দিষ্ট একটা ডিফারেন্সে সে প্যারা প্যারা আকারে শো করবে, ঠিক আছে? ব্যাপার হলো আমি চাচ্ছি প্রথম এই কেটা বড় হবে, H1 না দিয়েও বড় করা যায়, H1 দিলে তো আপনার সে অনেক বড় হয়ে গেল। আমি যা চাচ্ছি যে যেরকম আছে তার থেকে ওই লেখাটা হাইলাইট হবে, একটু বড় হবে। দেখেন একটা ট্যাগ আছে স্ট্রং বা বোল্ড, আপনি কোনটুকু যাচ্ছেন? এইটুকু যাচ্ছি, একটু কি দেখা যায়? এটা একটু ডিফারেন্ট লাগতেছে না? আমরা দেখবো ওই রকম ভাবে যেগুলো করা হয় সেগুলো করা হয় কি, আপনি H1 H6 পর্যন্ত তো লিখতে পারতেছেন। এরপরে ব্যাপার হলো আমরা মেইনলি এইরকম ভাবে আসলে কাজ করি না, করে কি সিএসএস মানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিই, দিয়ে সিএসএস এ বলে দিই ফন্ট সাইজ এত হবে, ঠিক আছে? এটা আপনাকে দেখাচ্ছি যাতে আপনি এই জিনিসগুলো সম্পর্কে পরিচিত হন। এইভাবে মেইনলি কাজ করা হয় না, যে এর ভিতরে স্ট্রং ট্যাগ স্ট্রং ট্যাগ স্ট্রং ট্যাগ এরকম করা হয় না। এটা আপনাকে দেখাচ্ছি যে স্ট্রং এর কাজ হলো এরকম করা। বা আপনি সাপোজ এটার কথাই বলেন, এখানে একটু বোল্ড করে দিই, একই কাজ করে। ও বোল্ড না তো কি বললেন, বি ট্যাগ, তাই তো বলি। আচ্ছা বি দিলে কি হবে, এটা সেম লাগতেছে না? এই উপরের কে আর নিচের কেটা দেখেন।
আচ্ছা, আমরা এরকম কিছু কিছু জিনিস ওয়ার্ডে কাজ করার সময় তো দেখছি, তাই না? বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, হ্যাঁ, হ্যাঁ। দেখছি না? স্ট্রোক, স্ট্রোকটা অতটা ইয়ে না, তবে গোল্ড স্ট্রোক মানে হলো আপনার ওই যে লাইনটা একটা দাগ দিয়ে মনে হবে কেটে দিচ্ছে। ব্যাপার হলো তাহলে আমরা এই জিনিসগুলো আগে তো টুকটাক দেখছি, কিন্তু ওয়েবে কিভাবে করব সেটা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা একটা প্যারাগ্রাফ কপি করে একটু ছোট করে নিই, মানে লেখাটা একটু ছোট করে নিয়ে আমাদের বুঝতে সুবিধা হয় আর কি। এই তাহলে আমরা এটা বোল্ড করছিলাম, এখন আমরা চাচ্ছি যে একটু আন্ডারলাইন করব। কি লিখতে হবে এগুলো কি জানেন সবাই? কি ম্যাডাম এগুলো কি করেছেন? যাক, এখন থেকে পুরোপুরি করেন, আর এখন একটু একটু করার সময় নেই, ঠিক আছে? সারাদিনের কি খুব ব্যস্ত সময় থাকে, সে সময় কি তাহলে পিছনে নিয়ে বসা যাচ্ছে? যদি মনে করেন যে না এদিকে এই রিলেটেড কাজ করবেন এরকম, তাহলে অনেক সময় দিতে হবে, কিন্তু 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা। আপনাদের ইসে হাইয়েস্ট জিপিএ কত? কার? আছে একটা 7.6। ব্যাপার হলো আর বাদ বাকিদের মানে এভারেজে কেমন? এবারে 3.30 2.5 ধরা যায় এবার। আমার কথা বলি, আমি তো আপনাদের ডিপার্টমেন্টেই ছিলাম, সেখান দিয়ে বেরোয়েছি। আমি কখনো পরীক্ষা রাত্রেও বই পড়ি নাই, পরীক্ষা রাতেও কখনো আমি বই পড়ি নাই। আমার রাতে পরীক্ষা আগে আপনার পয়েন্ট সিজিপিএ হলো 3.36। আমরা তো 195 আমি নাইটেও কখনো ফাইট দেই নাই, আমি মর্নিং ফাইটে দেওয়া লোক। মানে ব্যাপারটা এরকম হয়তো, সাপোজ পরীক্ষার আগে 3 দিন ছুটি, মনে করেন 12 অধ্যায়, ওই 2 দিনে পড়া হয়েছে 2 অধ্যায়, আর 10 অধ্যায় পরীক্ষার দিন সকালবেলা। আমাদের তার ব্যতিক্রম না, আমাদের ভিতরে তো আরো অনেক ডিভিডেন্ট আছে। কিন্তু ব্যাপার হলো আমি এটা করতাম যে আমি কোনো প্রশ্ন বাদ দিতাম না, পুরো বইয়ের মাথা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব পড়ে ফেলতাম। কিন্তু কিছু জিনিস এরকম যেটা মনে হতো যে না এটা আমি কখনোই পারবো না, সেটা এরকম চিন্তা করে নিতাম। যদি কেউ বলে এটাই পরীক্ষায় পড়েছে, তবু আমি পড়বো তো না, পরীক্ষায় পড়লেও লিখবো না, এটা বাদ। আর সবগুলো তাতে হতো কি, প্রশ্ন যদি 30টাই বা 31টা প্রশ্ন পড়ে, আমার 30-29টা প্রশ্নই কমন বাড়তো, কিন্তু দুটো একটা অনেকগুলো মনে থাকতো না যে উত্তর কি হবে। সকালবেলা পড়ে আসলে আর পরীক্ষার দিনও সব লিখে পারা যায়। আর আমার মুখস্থ বিদ্যা অনেক কম, অনেক কম মানে আমি সরাসরি ওই বই কপি করতে পারিনি। এজন্য হয় কি, টিচাররা যারা খাতা দেখে আমার মার্কস কমে যায় অনেক। তবে হ্যাঁ, 3য় সেমিস্টার পর্যন্ত ফেল করতে করতে জীবন গেছে আমার, কিন্তু 4র্থ সেমিস্টার থেকে 3 পয়েন্টের নিচে নামেনি। কারণ আমি টিচারদের কাছে পড়তে চাইতাম না। আমি বললাম আমার সব সাবজেক্টে যদি ফেল করে দেয়, তবু আমি কারো কাছে পড়তে চাইতাম না, যা সবগুলো ফেল করাই। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি দিবি, ফেল করাই দিবি, যা যতগুলো দিয়ে পারিস সবগুলো ফেল করাই। ফিজিক্সের শিট নিতে হবে 100 টাকা করে। আমি তো ক্লাস তো আসতাম না, আমি বলতেছি যে পারলে হচ্ছে আমি টাকা দেবো না, 1 টাকা দেবো না, পারলে ফেল করাই দিই। আমি 3 সেমিস্টার পর্যন্ত ভালো ক্লাস করিনি, 4র্থ সেমিস্টার থেকে অবশ্যই রেগুলার ক্লাস করছিলাম। এমনকি কোনো কোনো সেমিস্টার আছে একদিনও মিস যায় নাই, কোনো সেমিস্টারে একদিন মিস, এরকম আছে। বললাম না, আমি তো 3-3:30 পর্যন্ত কাজ করতাম, তারপরে হচ্ছে ওইরকম সময় থেকে ঘুমাইতাম, তারপরে হলো আমি মর্নিং 7টার সময় আবার উঠে চলে আসতে হতো, কারণ 8টায় ক্লাস। তাও আবার মাঝে মাঝে ফুটবল খেলতে ডেকে নিয়ে যেত 5:30টার দিকে, ওই 3-3:30 দিকে ঘুমাইলে 5:30টার সময় ডেকে নিয়ে যেত ফুটবল খেলতে। ওই যে সে আবু নাসেরের মাঠে ওখানে ফুটবল খেলতাম, তারপরে এসে স্নান করে কলেজে চলে আসতাম। ঠিক আছে, দেখেন নিচে কি দাগ আসছে?
জি আন্ডারলাইন হয়েছে? এই যে কে কে আচ্ছা, ব্যাপার হলো আমরা একটু এরকম লিখতে চাই যে আপনারা সবাই পানি খাচ্ছেন, তাই না? ভাই রানে যান আপনি রাসায়নিক সংকেত কি বলেন তো রানে যান। পানির? H2 তো আমরা একটু H2O কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখবো। ভাই হ্যাঁ? মানে আপনি নিচে দিয়ে আন্ডারলাইন দিয়েছেন, ওই উপরে আরেক জায়গায় দেখলাম আন্ডারলাইন, তো উপরে তো কোডে কোনো জায়গায় আন্ডারলাইন দেওয়া না। আন্ডারলাইন কোন জায়গায় দেখলেন? ভাই ভুল লেগেছে, ভুল হচ্ছে। এগুলো বোল্ড করছি, শুধু বড় হয়েছে, আন্ডারলাইন কোথায় দেখলেন? একদম ও না আন্ডারলাইন ডিসপ্লে একটা দাগ আছে ওটাও না না, দাগ তো উপর থেকে নিচে। হ্যাঁ ওই লেখাটা একটা মানে এত সমান বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লেখাটা অনেক সমান তো। দাগ নাই, সমস্যা নাই। আচ্ছা, ডিজাইন করতে গেলে আপনার অনেক সময় অনেক প্রবলেম হবে, দেখবেন আপনি সেভ দিচ্ছেন তারপরেও কাজ হচ্ছে না পুরানো জিনিস, তখন একটা কাজ করবেন, এই যে এটা ওপেন করে নেবেন, ইন্সপেক্ট, ঠিক আছে? এই রাখা অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করবেন রিলোডে, দেখেন হার্ড রিলোড বা কন্ট্রোল শিফট আর চাপ দিলেও হবে, হার্ড রিলোড এটা করবেন। করলে হবে কি আপনার ক্যাশটাও ক্লিয়ার হয়ে যাবে, গেলে আপনার ওইটা দেখবেন যে যেটা সেভ দিচ্ছেন বা এই করতে অনেক সময় সিএসএস এর কালার টালার দিচ্ছেন বা প্যাডিং মার্জিন দিচ্ছেন, দেখবেন যে আপনার ইসে আসতেছেন, সেভ দিচ্ছেন কিন্তু তারপরেও আসতেছেন, ঠিক আছে? ক্যাশ ধরে রাখে অনেক সময় হয়। আচ্ছা, তা আমরা কি দেখতে চাইলাম এবার? H2O কিভাবে লিখবেন? ব্যাপারটা হলো যদি এরকম লিখি, এই তো কি হলো, এটা কি হলো? হওয়া উচিত ছিল কি? ও, ওটা একটু বড় হাতের দিই, তাহলে একটু ভালো লাগবে। তাহলে ওই টুটা তো নিচে হওয়া উচিত ছিল, তাই না? দেখেন এখানে একটা ট্যাব আছে, সাবস্ক্রিপ্ট কি দিলাম? সাব, ঠিক আছে? এটা দেখছেন আগে? আর উপরে দিলে সুপার সাবস্ক্রিপ্ট। এরকম ভাবে যদি স্কোয়ার বানাতে চান তাহলে লিখতে হবে এসইউপি। আমরা কি লিখছি? এসইউপি না? তখন লিখতে হবে এসইউপি মানে সুপার স্ক্রিপ্ট। ঠিক আছে? উপরে যদি স্কোয়ার বানাতে চান কি লিখতে হবে? এসইউপি সুপার স্ক্রিপ্ট। এসইউপি ভাই। আচ্ছা, মনে করেন আমরা এইটুকু জায়গা ডিলিট বলতে আমরা করে চাচ্ছি স্ট্রোক করতে, মানে সাপোজ কাটা থাকবে, কি লিখতে হবে বলেন? গুড। মাথা কি গুলাই যাচ্ছে, কি সব লিখতেছে অনেক। এই দেখেন, এটা তো ইউ লিখে রাখছিলাম, আন্ডারলাইন হয়েছে, তারপরে এই লেখাটাকেও আমি কি করতে চাচ্ছি যে মাঝখান দিয়ে একটা দাগ হবে, যে দেখা যাবে না এটা হয়ে গেছে, ঠিক আছে? ডিএল বলে একটা ট্যাগ আছে, ডিলিট। দেখেন সেটা পাঠিয়ে দিলাম দুই পাশে। এখন কি হয়, কেটে গেছে, মাঝখান দিয়ে একটা দাগ আসছে, আন্ডারলাইন দিলে নিচে দিয়ে আসবে আর ডিএল দিলে মাঝখান দিয়ে আসবে, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, মনে করেন এই যে হেডিং অন, ঠিক আছে? এই যে দুই পাশে আই দিলাম, ঠিক আছে? এই আই শুরু আই শেষ। HTML একটা ব্যাপার যেটা, সেটা হলো আপনি যদি এই আইটা এর পিছনে দেন
এটা কি হওয়া উচিত ছিল? শুরু হয়েছে এর ভিতরে, তাহলে এটা তো আগে শেষ হবে, তারপরে এটা। দেখেন তবুও কাজ করবে। তবে এভাবে ট্রাই করবেন না, অনেক সময় কিন্তু আপনার ডিজাইন এদিক ওদিক হয়ে যাবে। যখন ওই অনেক কোড হয়ে যাবে বা সিএসএস বসায় দেবেন, তখন কিন্তু ভেঙে এদিক ওদিক হয়ে যাবে। আমি দেখাচ্ছি যে এটা প্রবলেম না, কিন্তু এক্সএমএল এর কিছু কন্ডিশনের কথা বললাম না, তার ভিতরে একটা, যেটা যেখানে শুরু করবেন সেটা সেখানে শেষ করে তারপরেরটা আপনি এরকম লিখতে পারবেন না ইচ্ছা করলে। এক্সএমএল এর কিছু রুলস আছে, ঠিক আছে? এখন কি দেখাতে চাইলাম, একটা ইমেজ। আমি একটু ভিডিওটা হালকা, তো আমরা এখানে একটা ইমেজ আনতে চাচ্ছি, তাই না? ইমেজ আনতে গেলে ব্যাপারটা হলো, আমরা যেহেতু একটা ফোল্ডারের ভিতরে কাজ করতেছি, সুতরাং ইমেজটা আমাদের ওই ফোল্ডারের ভিতরে এনে রাখতে হবে, সেটা বেটার হবে। এখন যেটা করি, ক্লোজ করে দিই, ক্লাস 2। মনে করেন আমরা এখানে একটা ফোল্ডার বানাই, কারণ আমাদের অনেক ইমেজ থাকতে পারে। সবগুলো যদি ছেড়ে দিই তাহলে লিস্ট কত লম্বা হবে, এটা বাজে হবে না? আমরা একটা আছে ফোল্ডার বানাই, সাপোজ নাম দিলাম আইএমজি, ইমেজগুলো এর ভিতরে থাকবে আর কি। ইমেজ কই, সেদিন আপনাদের যেটা কেটে দেখাইছিলাম সেটাই রাখি এখানে। নামটা একটু ঠিক করি, এই ধরনের নাম দেওয়া সমস্যা হয়, আপনাকে আন্ডারস্কোর ইউজ করতে হবে, না হলে একসাথে লিখতে হবে, সেটা বেটার হয়। root.jpg, তাই তো? এখন দেখেন আমাদের একটা ট্যাগ নিতে হবে, নাম কি? img, তারপর লিখতে হবে src একটা। দেখেন আমরা প্রথম এই জিনিস দেখতেছি যে একটা ট্যাগের সাথে কোনো একটা কিছু আলাদা লেখা, এর আগে শুধু ট্যাগটা লিখছি না, এই প্রথম দেখতেছি কিছু একটা আলাদা লেখা। ব্যাপার হলো কোনো ট্যাগের সাথে স্পেস দিয়ে যদি কোনো জিনিস লিখি আমরা, ওটাকে কি বলবো? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি বলবো? কোনো একটা ট্যাগের সাথে স্পেস দিয়ে আর আলাদা যে জিনিসটা লিখবো সেটাকে কি বলে? অ্যাট্রিবিউট বলে। তাহলে এসআরসি ট্যাগটা কি? অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের লেখার সিস্টেম হলো সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন। আর ব্যাপার হলো এটা বলছিলাম সেলফ ক্লোজিং ট্যাগ, তাই শেষ করে ব্র্যাকেট শেষ করে, এই যে অ্যাঙ্গেল শেষ করে দিলাম। বলছিলাম কি এটা সেলফ ক্লোজিং ট্যাগ, তাই এই যে নিজে নিজেই শেষ করে দিলাম আবার এখানে, বুঝতে পারছেন? এখন এসআরসিটা মেইনলি কি? এসআরসিটা হলো সোর্স, মানে এটা কোন সোর্স নিয়ে কাজ করবে। তো ব্যাপারটা খেয়াল করেন একটু, এই রিলেশনটা বোঝা খুব দরকার। আমি এখন আছি কোন জায়গায়? এই জায়গায় না, এই পেজে আছি। আমি যাইতে যাচ্ছি কোথায়? এই ফোল্ডারের ভিতরে যাইতে যাচ্ছি, তারপরে এখানে, তাই তো? আগে লোকেশনটা বোঝেন। আমি আছি কিন্তু এইখানে, এই পেজে আছি না, তাহলে এখান থেকে আমি এখানে যেতে যাচ্ছি, তার ভিতরে এটা। তাহলে এইটা আর এইটা যদি একই জায়গায় থাকে, তাহলে অন্য কিছু না দিয়ে সরাসরি আমরা নাম দিতে পারবো। কিরকম নাম? এইখানে যেটা আছে সেটা আমি একটু দেখালে ক্লিয়ার হবে। আমি যে পেজে আছি ওই আইএমজি ফোল্ডারটা সেই পেজে আছে, সেই একই লোকেশনে। এই জন্য আমি এর আগে আর কিছু লিখতে হবে না। কি লিখতে পারবো? সরাসরি আইএমজি, এটাও কিন্তু ফোল্ডারের নাম, ঠিক আছে? আপনি যাই নাম দেবেন সেই নাম, ওই ফোল্ডারের নামটা দিতে হবে যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে। হ্যাঁ, সেই ফোল্ডারের ভিতরে। ব্যাপারটা হলো এরকম দেয়া যাবে, কিন্তু ঘটনা হলো আপনার যদি এইটা অন্য জায়গায় নিয়ে যায়, এই ডিজাইনটা যদি তার পিসিতে দিয়ে দেয়, সে কি রান করতে পারবে? ইমেজটা দেখতে পারবে? কারণ পিসিটা তো আপনার পিসিতে, ওই পিসিতে আছে অন্য জায়গায়। এই জন্য আমরা এক জায়গায় করে নিলাম, বা এটা সবসময় করব। যখন রিয়েলি কাজ করব তখনও এরকম এক জায়গায় একটা ওদের সিস্টেমের ভিতরেই থাকে। এই জন্য, কারণ আমি ওই জিনিসটা যদি ট্রান্সফার করি,
তখন মনে করেন আমার পিসির লোকেশনটা কি হয় একটু দেখাই। আমি যদি এটার কথা বলি, দেখছেন এটা হবে আমার এই ফোল্ডারের লোকেশন। তো এই ফোল্ডার এই যে অ্যাডভান্স টেকনোলজি এই নামে ফোল্ডার কি আপনার পিসিতে আছে? তাহলে কোথা থেকে পাবে? সুতরাং আমরা এটা করতে পারি না। মানে ওইখানে রাখলে পিকচারটা ওই ভিতরে থাকলে আপনার জন্য চলে যাবে। দেখেন আমরা সরাসরি এটা ইউজ করতে পারি। এরপরে কি root.jpg, তাই তো? আসছে না? কিন্তু লিঙ্কটা যদি এইভাবে পাঠিয়ে দিতাম তাহলে আপনারা কি ইউজ করতে পারতেন? পারতেন না। কিন্তু যদি এরকম হতো, আমি যদি কোনো ওয়েবসাইটের থেকে লিঙ্ক পাঠিয়ে দিতাম তাহলে আপনার পিসিতে নেট থাকলে আপনিও ইউজ করতে পারতেন, কারণ ওটা কমন জায়গায় আছে। কিন্তু সরাসরি আমার পিসির লিঙ্ক পাঠিয়ে দিলে হবে? হবে না। এজন্য আমাদের যেটা করতে হবে, এই যে img ফোল্ডারের ভিতরে root.jpg, বাকিটা রিড করে দিলাম। আমরা এখানে রাখছি না img ফোল্ডার, তার ভিতরে, তার মানে আমরা এটা বোঝাতে পারলাম মনে হয় যে আমরা যদি কোনো যতগুলো ডিরেক্টরির ভিতরে img এর ভিতরে যদি আরো কিছু থাকতো তাহলে আমাদের স্ল্যাশ দিয়ে সেগুলো লিখতে হবে। আর লাস্টে কি সেই ইমেজটা, সেটার নাম, পুরো নাম। ইমেজের ভিতরে যদি অন্য কোনো ফোল্ডার থাকতো তাহলে আবার এই স্ল্যাশের পরে সেটা লিখতাম, তারপরে স্ল্যাশ দিয়ে এটা লিখতাম, তাই না? মানে ওইখানে তো আমি আরো ইমেজের জন্য আরো ফোল্ডারও রাখতে পারি, অর্থাৎ প্রথমে ফোল্ডারের নাম, যে লোকেশন, ফোল্ডারের নাম স্ল্যাশ। এখন ব্যাপার হচ্ছে মনে করেন আপনার ইমেজ নামে যে ফোল্ডারটা আছে তার ভিতরে ব্লগ নামে আরেকটা ফোল্ডার আছে, তার ভিতরে ইমেজটা আছে, তখন আপনি এরকম লিখতেন। প্রত্যেকটা ডিরেক্টরিতে স্ল্যাশ দিয়ে সেপারেট করতে হবে, ঠিক আছে? এখন ব্যাপার হলো, না এটা পরেই বলি, তবে আগে একটু হালকা ধারণা দিয়ে দিই। যদি আপনি চান যে কোনো ডিরেক্টরি থেকে ব্যাকে যাইতে হবে, সাপোজ এই index.html এটা যদি অন্য কোনো ফোল্ডারের ভিতর থাকতো, এখানে মনে করেন আরেকটা ফোল্ডার আছে, নাম কি, যে পেজেস, ঠিক আছে? এই index.html-টা যদি এইখানে থাকতো, তাহলে যেটা হয়তো, আমি আবার একটু করি, কারণ ওই ডিরেক্টরিতে নাই তো এই জন্য। এই তো এখন কি ইমেজটা পাওয়া সম্ভব? ও এখানেই তো, এর ভিতরে দেখতে হবে কি পেজেস, তাই না? ইমেজটা কি আসছে? আসে নাই, কারণ আমি এখান দিয়ে বলছি যে তুমি এখানে যে ডিরেক্টরিতে আছো তার ভিতরে দেখো এমনি একটা ফোল্ডার আছে, তার ভিতরে এই ইমেজটা আছে, কিন্তু তাই কি আছে? এটাই তো আলাদা ডিরেক্টরির ভিতরে আছে। তখন হবে কি, দেখেন আমি তো আছি এইখানে, আমাকে একটা ডিরেক্টরি বের হতে হচ্ছে, তারপর ইমেজটা পাচ্ছে, তাই না? ব্যাকে আসতে হচ্ছে। যদি ব্যাকে আসতে চান আপনাকে এরকম ডাবল ফুল স্টপ স্ল্যাশ দিতে হবে। তার মানে এটা হলো ব্যাকে বেরোলো, বেরোনোর পরে ইমেজ ফোল্ডার পাইলো, তার ভিতরে এই নামে একটা ছবি পাইলো। দেখেন কি ম্যাডাম, বোঝা যায়? না বুঝতে পারলে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, যদি আমরা একই ডিরেক্টরিতে না থাকি, আমরা যদি ব্যাকে যাইতে চাই, মানে সামনে যাইতে চাইলে স্ল্যাশ,
আর যদি ব্যাকে যাইতে চাই তাহলে ডাবল ফুল স্টপ স্ল্যাশ। মানে এই এখন যে পেজে আছে তার থেকে বাইরে গেল, যাওয়ার পরে দেখতেছে IMG নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে tour.jpg নামে একটা ছবি আছে। এখন তো কাজ করতেছে, ঠিক আছে। এরকম করে এখন মনে করেন আমরা আরেকটু অ্যাট্রিবিউট দেখি, দুটো একটা। ইমেজটা তো অনেক বড় হয়ে গেছে, তাই না? আমরা চাচ্ছি ইমেজটার হাইট ওয়েটটা কন্ট্রোল করতে। দেখেন IMG ট্যাগে আর কয়েকটা অ্যাট্রিবিউট আছে, প্রত্যেকটা অ্যাট্রিবিউট লেখার সিস্টেম একই, দেখছেন? আগেরটা তাই লিখছি না, ইকুয়াল ডাবল কোটেশন, এটা তাই লিখছি না। আগে এরকম দিয়ে নেবেন, নিয়ে তার ভিতর লিখবেন, তাহলে ভুল হবে না। নাই একটা মনে করেন কোটেশন একটা দিলেন, দিয়ে লিখে পরেরটা শেষ করতে মনে নেই, প্রবলেম। হাইট মনে করেন 300 পিক্সেল, দিলেও হবে না দিলেও হবে। ওয়েট কত মনে করেন 350। ছোট হয়েছে? আমরা এগুলোও এইভাবে কন্ট্রোল করি না, সব CSS দিয়ে করব, কিন্তু আমরা দেখতেছি, ঠিক আছে? বুঝছেন? আপনাদের কি তাড়া আছে, যাইতে হবে? ও ক্লাস আছে 12টা 4 বাজে। আচ্ছা তাহলে এই পর্যন্তই থাক, আমরা পরে